উইনিং কম্বিনেশন না ভাঙাই শ্রেয়। ক্রিকেটের এই পুরনো প্রবাদ মেনেই অপরিবর্তিত একাদশ নিয়েই নামার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশ দলের। পেস আক্রমণে সামান্য অদল বদলের সম্ভাবনা থাকলেও সেটা আপাতত ফিটনেস আর কন্ডিশন সাপেক্ষ এক আলোচনা, বড় কোনো চমকের জায়গা নয়। আসল প্রশ্নটা বরং লুকিয়ে আছে ব্যাটিং লাইন আপের একেবারে ওপরের দিকে, ওপেনিংয়ে। সাদমান ইসলাম প্রথম টেস্টে বড় রান পাননি ঠিকই, কিন্তু তানজিদ হাসান তামিমের সঙ্গে শুরুটা খারাপও করেননি বলে তার উপরেই আবার আস্থা রাখার একটা প্রবণতা কাজ করতে পারে ম্যানেজমেন্টের ভেতরে। প্রশ্নটা এখানে, এই আস্থাটা আসলে কতটা প্রাপ্য? সাদমানের ক্যারিয়ারের ধরনটাই তো এমন, প্রতি ম্যাচে 20-30 রানের একটা ইনিংস খেলে টিকে যাওয়া, বড় কিছুতে রূপ না নেওয়া। এই প্যাটার্নে বারবার সুযোগ পাওয়াটা আসলে দলের উন্নতির কোনো লক্ষণ নয়, বরং পুরনো এক প্রেসক্রিপশনে অভ্যস্ত হয়ে থাকার লক্ষণ। সৌম্য সরকারকে স্কোয়াডে রাখার পেছনে যে যুক্তিটা কাজ করেছিল সেটাও তো ভুলে গেলে চলবে না। বিদেশের বাউন্সি আর সিমিং কন্ডিশনে সৌম্যর ব্যাটিং বরাবরই ঘরের মাঠের চেয়ে বেশি স্বচ্ছন্দ, আর এই দাবির পেছনে রেকর্ডও কম নেই। নিউজিল্যান্ডে হ্যামিল্টনে ঠিক এমনই এক পেস বান্ধব উইকেটে খেলেছিলেন 149 রানের ইনিংস, মাহমুদুল্লাহর সঙ্গে গড়েছিলেন 235 রানের জুটি। নিউজিল্যান্ড 715 রান তোলার পরও যে ইনিংস বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচিয়েছিল। ক্রাইস্টচার্চেও ইনজুরি জর্জরিত এক দলে ওপেনার হিসেবে নেমে করেছিলেন 86 রান। সেদিনও প্রতিপক্ষের পেস আক্রমণ ছিল যথেষ্ট ধারালো, অর্থাৎ ঠিক এই কারণেই তাকে দলে টানা হয়েছিল। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে যেখানে বাড়তি বাউন্স আর গতি সামলানোর ক্ষমতাটাই আসল পরীক্ষা। কিন্তু সেই যুক্তি অনুযায়ী দলে নেওয়ার পরও যদি তাকে সুযোগই না দেওয়া হয়, স্রেফ পুরনো অভ্যাসের বশে সাদমানকেই দলে রাখা হয়, তাহলে স্কোয়াড নির্বাচনের সেই যুক্তিটাও হয়ে যায় অর্থহীন। ম্যাকার উইকেটে যেখানে শুরুতে পেসারদের সহায়ক হওয়ার কথা, সেখানে বাউন্সি কন্ডিশনে দক্ষ একজন ব্যাটারকে বেঞ্চে বসিয়ে রাখার যুক্তির চেয়ে অভ্যাসের কাছেই বেশি নতি স্বীকার করা। তাই ওপেনিংয়ে সাদমানের জায়গায় সৌম্যকেই সুযোগ দেওয়া উচিত বলে মনে করার যথেষ্ট কারণ আছে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।